এখন যেটা দেখাচ্ছি এটা কি দেখা যাচ্ছে, মানে আমি উঠানামা করছি, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমার ইয়াটা কি এখন ঠিক আছে স্যার? জাহাঙ্গীর, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ তুই, আমি যদি আজকে রাতে আমার খুব টায়ার্ড লাগছে, আমি কালকে সকালবেলার মধ্যে যদি ক্লাস তোরটা না পাঠাই, সিয়ার আমাকে একটা মেসেজ দিয়ে রিমাইন্ডার দিয়ে দিবে, ফোন করে হয়তো পাবা না, এসএমএস দিলে আমি কখনো না কখনো দেখবো। হ্যাঁ পাঠাই দিব তোমাদেরকে। সো এখন আসছি হচ্ছে হলো গিয়ে C453, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এখানে একটা ছবি দেখো তো দেখি প্রথমে, কেউ দেখি বুদ্ধি করে বলতে পারো, পারো কিনা দেখো। এই শহরের এই লাইনে অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে, এই লাইনের অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে, তারপরে আবার এখানে হাই রাইজ কোনো বিল্ডিং নাই। কি কারণে বলতে পারবা কেউ? স্যার এখানে পাশাতে এয়ারপোর্ট আছে স্যার। আর একটু দেখি কেউ বলতে পারো কিনা। হুম। ট্রান্সপোর্টেশন সুবিধার কারণে স্যার। হ্যাঁ দেখি বলো, এক্সপ্লেন করো, কি ট্রান্সপোর্টেশন সুবিধা কি? মানে যানজট যাতে কম হয়, যাওয়া আসার সুবিধা হয় এই কারণে। হ্যাঁ তাহলে এবার শোনো, তোমরা তো সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছ, 20 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন আর একতলা বিল্ডিং এর ফাউন্ডেশন কি এক? স্ট্রাকচারালি না এক না স্যার। তো। হ্যাঁ, তাহলে 20 তলা বিল্ডিং এর লোড যেরকম হবে, লোডটাকে ক্যারি করার জন্যই ফাউন্ডেশন ডিজাইন করতে হয়, লাইভ লোড, ডেড লোড। একইভাবে রাস্তা তৈরি করি ট্রাফিক লোড নেওয়ার জন্য, যে আমি রাস্তা বানাইছি, এখানে 1 ঘন্টায় 2000 গাড়ি চলতে পারবে, এই যে এটা হলো ট্রাফিক চাপ নিতে পারবে 2000টা গাড়ি। তো এখন তুমি যদি কোনো জায়গায় খালি বিল্ডিং বানাই যাও, ফাউন্ডেশনের ডিজাইন সুন্দর করে করলা, বিল্ডিং টিকে থাকবে, কিন্তু তার এখানে যে গাড়িগুলি আসবে, এই গাড়িগুলি একটা লোড, এই লোডটা কোথায় পড়বে? রাস্তা, তো রাস্তার সাথে তুমি হিসাব নিকাশ করলা না যে এই গাড়িগুলি এই রাস্তা দিয়ে চলবে কিনা। তাহলে তো বিল্ডিং দাঁড়ায় থাকবে, সুন্দর সুন্দর বিল্ডিং, যেমন আজিমপুরে ছিল 4 তলা বিল্ডিং, হয়ে গেছে 20 তলা বিল্ডিং, দেখতে কিন্তু নান্দনিক, কি চমৎকার, কি সুন্দর। এইবার যদি বলো পাকিস্তান আমলে এই এলাকার রাস্তা কি ছিল? এই যা দেখতেছো তাই ছিল আজিমপুরের রাস্তাটা, নিউ মার্কেটের রাস্তাটা। এখন যে 5 গুণ ঘনত্ব বাড়ায় দিলা, গাড়ি তো 5 গুণ, 5 গুণ আসবে, তাহলে এই 5 গুণ ট্রাফিক লোড নেওয়ার জন্য এই রাস্তা কি পারবে? এই হিসাব নাই। আমরা ঢুকতেছি এই কারণে, হিসাব ছাড়া কাজ করতেছি। স্ট্রাকচার বুঝি এই জন্য স্ট্রাকচারের ফাউন্ডেশনটা দিয়ে দিই, কিন্তু ট্রান্সপোর্টেশন বুঝি না, এই জন্য খালি বানায় যাও, হিসাব নিকার দরকার নাই। এখানে হলো হিসাব নিকাশের ব্যাপার। এটার সাথে উপরের ছবিটা দেখো, বিজ্ঞান কাকে বলে? এইটাকে বলা হয় মেরুদণ্ড। মানুষের যেমন আল্লাহ স্পাইন দিছে, পুরো সব গোস্তের ওজনটা নেয় মেরুদণ্ডটা, তারপরে পায়ে দিয়ে আল্লাহ লোডটাকে মাটিতে ডিস্ট্রিবিউট করে দেয়। একইভাবে টাউন প্ল্যান যে করে, সে তখন বলে আমি সবচেয়ে বেশি ঘনত্বের বিল্ডিং গুলি বানাবো, যেই এলাকায়, সেই জায়গায় সেই ধরনের রাস্তা দিব। তারপরে বিল্ডিং এর ঘনত্ব যেখানে কমাবো, সেই জায়গায় রাস্তাটা সেই ঘনত্বের হবে। তার থেকে আরো যখন কমাবো, আরো কম হবে। তার থেকে যখন শহরের পেরিফেরিতে একতলা, এই আগে একদম, এটা মানে গ্রাম, এটা হলো, এটাকে বলা হয় রুরাল এরিয়া, এটাকে বলা হয় আরবান এরিয়া, আর এটাকে বলে সাবারবান, মানে এটাও একসময় খেয়ে ফেলবে, এও একসময় আরবান হবে 20 বছর 25 বছর পর। তো সে তখন এইটাকে বাড়াবে, বাড়ায় এই রাস্তাটাকে এই ভাঙাচুরা করার আগে এর পরিবর্তন করে নিবে, অর্থাৎ ট্রাফিকের ফাউন্ডেশনটাও ঠিক করে নিবে। তারপরে স্ট্রাকচারাল ফাউন্ডেশন তো তুমি দিবাই। তো সেই হিসাবে ব্রডব্যান্ড কানেকশনটা কিন্তু মাঝখানে দিছে, বিআরটি দিছে, এমআরটি দিছে, এগুলি ব্রডব্যান্ড কানেকশন, অনেক মানুষকে নিতে পারে।
রাস্তাটাও চওড়া। এইখানে কত গাড়ি চলবে সেই গাড়ির সাথে সম্পর্ক করে এটার রাইজটা দিছে, হাই রাইজটা দিছে সংখ্যাটা, এবং আস্তে আস্তে কম থাকবে। এটাকে বলে ডেনসিটি স্ট্যাগারিং, এটাকে বলে বিজ্ঞান। সেই হিসাবে এই যে বিল্ডিং গুলি দেখতেছো, ওর মাঝখান দিয়ে এরকম একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা রাস্তা আছে। একইভাবে এই জায়গাটার মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাস্তা আছে, আর এখানে সেই রাস্তাটা দেয় নাই। তো এই বেটাও কিন্তু এরকম করতে চায়, আরে আমি বানাইলে তো আমিও ভাড়া পাইতাম। কিন্তু ও যখন রাজুককে পারমিশন চাবে, রাজুক বলবে সরি, তোমার টাকা আছে, তুমি ইঞ্জিনিয়ার লাগাইছো, ডিজাইন আছে, কিন্তু আমি তো রাস্তা সেইভাবে করি নাই। এই দেখো, এটার এই জায়গায় যে একটা অভিভাবক আছে, যে এখানে 50 তলা আর এখানে হলো 2 তলা, এবং সবাই একইভাবে এই জায়গায় দেখো, তার মানে নিয়ন্ত্রণ করছে ভূমি ব্যবহারের নিয়ন্ত্রণ আছে। এই নিয়ন্ত্রণটা কেমন? বিজ্ঞান ভিত্তিক, রাস্তার সাথে সম্পর্ক। বিল্ডিং বাড়লে বিল্ডিং এর ট্রাফিক জেনারেট করে, ট্রাফিক জেনারেট যদি এই লোডটা নিতে পারে তাহলে অনুমোদন দেওয়া হয়। এই বিজ্ঞানের ধারে কাছে আমরা নাই, অজ্ঞানভাবে আমরা কাজ করছি, এবং তোমাদের জীবদ্দশা আমরা নাও থাকতে পারি। দেখো, হাঁটতেও পারবা না তোমরা, কারণ সবাই অবৈজ্ঞানিক, অন্ধের মতো চলছে। পুরো পৃথিবী এই একটা ছবি থেকে দেখো কত সুন্দর চমৎকার নিয়ন্ত্রণ। এরা চাইলেও রাজুক থেকে, তাদের রাজুক থেকে অনুমোদন পাবে না। আর আমাদের এখানে এরা চাইলে, সরি পয়সা টয়সা নাই বলি, সায়েন্স যেহেতু নাই, ও আপনি করবেন আসেন, আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলি যে রাস্তা নিতে পারবে কিনা, তাহলে তো আজিমপুরেরটা হইতো না তো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, পৃথিবীতে কিন্তু উন্নয়ন বাধা দেয় না, সম্পর্কটা রাখে এই কারণে। ও একসাথে সময় আসবে 50 বছর পর বলে, ভাই আমাদের অর্থনীতি তো আটকায় গেছে, এই জায়গাগুলিও পরিবর্তন করতে হবে। যখন পরিবর্তন করবে তখন কিন্তু আবার ওই গাড়িগুলি যেগুলি আসবে ওইটাকে নেওয়ার জন্য রাস্তাটাকে একটু চওড়া করবে। না হইলেও ওই জায়গায় দেখো কি দিছে, বিআরটি দিছে, তার তলায় দিয়ে দিবে এমআরটি। মানে রাস্তা চওড়া যে করতে হবে নট নেসেসারিলি, রাস্তার মাল্টিপারপাস ইউজ করবে। রাস্তা আছে 1 তলা, তাহলে 2 তলা বানায় ফেললো, নিচের দিকে গিয়ে 3 তলা 4 তলা বানায় ফেললো, তাহলে তোমার ক্যাপাসিটি বাড়লো। ও, ট্রাফিক নেওয়ার ক্যাপাসিটি বাড়ছে, তাহলে এইবার বড় বড় ডেন্সিফিকেশনে যাও, বাধা দিবা না, কিন্তু বিজ্ঞানটা মানতে হবে। এখানে সেই সুন্দর একটা বিজ্ঞান আছে। এই করিডোর অনুযায়ী অনেক পরিবহন ব্যবস্থা আছে, যে কারণে যানজট হবে না। আর আরেকটা সুবিধা আছে, এখানে থাকে এখানে চাকরি করে, কি চমৎকার, বাসে লাগবে না তো। আমরা থাকি উত্তরায়, চাকরি করি হলো গিয়ে মতিঝিলে। এটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীতে যেখানে জব সেন্টার ঠিক তার আশেপাশেই মানুষের থাকার ব্যবস্থা থাকে, তাহলে পরিবহন চাহিদাটা কমে যায়। এদেরও একটা লোক অফিসে চাকরি করবে, হাইটে চলে যাবে, আর উত্তরার লোক প্রতিদিন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তাতেই থাকবে। কেন? উত্তরায় হলো রেসিডেন্সিয়াল পাড়াগুলি, উত্তরা থার্ড ফেজ বলো, পূর্বাচল বলো, অথবা মিরপুর বলো, পল্লবী বলো, সব উত্তর দিকে, আর দক্ষিণ দিকে হলো এক মাথার মধ্যে জব সেন্টার। হইলো এটা সিটি হবে স্টেডিয়ামের মতো, সব মানুষ বাণিজ্যিক এলাকায় যাবে, তাহলে ইকুইডিস্টেন্সে থাকবে। মিরপুর অত দূরে না করে সে তার থেকে অর্ধেক দূরত্বে যদি এখানে থাকে, তাহলে ওই মতিঝিলের ওই পাশে ঝিলের মধ্যে, বাসাবোর মধ্যে, কেরানীগঞ্জেও একই দূরত্বে রেসিডেন্সিয়াল এরিয়াটা থাকতো। তাহলে চতুর্দিক থেকে একই দূরত্বে মানুষ ক্যাপিটাল সিটিতে বা জব সেন্টারে আসতে পারতো। কিন্তু আমি সরাইতে সরাইতে এত উত্তরে নিয়ে গেছি, ট্রিপ একটা, এখানেও একটা ট্রিপ, এই বাসার একটা লোক ট্রিপ দিবে আর উত্তরার লোক ট্রিপ দিবে, ও হলো হাইটা চলে গেল
সংখ্যায় কম একটা, কিন্তু ওরা দেখে যে দূরত্বটা কত। উত্তরার সংখ্যা একটা, কিন্তু দূরত্ব তো 4 ঘন্টা সে বসে থাকলো তো রাস্তায়, এত দূরে নিবা কেন? প্ল্যানের সময় তো তুমি কাছাকাছি রাখবা। এবং ওর যে দেখো বাজার, হাট বাজার পাশেই রাখছে, তার মানে ট্রাফিক যেই কারণে জেনারেট করে, যেমন ধানমন্ডিতে যে থাকে সে আসলো নিউ মার্কেটে বাজার করতে, একমাত্র আমাদের দেশে এটা সম্ভব। যে রেসিডেন্সিয়াল এরিয়া করে সে কি শুধু ভাবে যে রেসিডেন্সিয়াল খালি ঘুমানোর জায়গা? আরে ভাই, একটা জায়গায় যখন একটা নেইবরহুড হয়, সেই জায়গায় তো মানুষজন সকালবেলা উঠা তো ব্রেকফাস্ট করবে, ডিম লাগবে, দুধ লাগবে, স্টেশনারি দোকান লাগবে, বাচ্চাটাকে স্কুলে নিতে হবে, আমার নামাজে যেতে হবে, আমার ঈদগাহ থাকতে হবে। তাহলে একটা রেসিডেন্সিয়াল এরিয়া খালি প্লট না, কতগুলি কমিউনিটি ফ্যাসিলিটি দিতে হবে। জোন জোন করে স্কুল, জোন জোন করে ঈদগাহ মাঠ, জোন জোন করে মনোহারি দোকান, এবং যে জায়গায় ওয়েস্ট কালেকশন করা যাবে সেই জায়গায় একটা করে গ্রিন মার্কেট দিয়ে দিলা। তাহলে কি হইতো? ধানমন্ডির একটা লোকও বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামতো না, বাজার করার জন্য রাস্তায় নামতো না, সব দেয়ালের ভিতরে কম্পার্টমেন্টালাইজ থাকতো। তো সবাই বলতো, ও দারুণ, ঢাকায় কিন্তু মানুষই নাই রাস্তার মধ্যে, আছে মানুষ, সব মানুষ নিজের লোকালিটিতে কম্পার্টমেন্টালাইজ। এখন তুমি বাজার দাও নাই, তাহলে নিউ মার্কেটে আসবে, এই নিউ মার্কেটে আসা মানে নিউ মার্কেটের রাস্তার উপরে চাপ দিলা তুমি, আসতে একটা যাইতে একটা। সো প্ল্যানিংটাই হইতে হয় প্রিটি স্মার্ট। প্ল্যানিং যদি স্মার্ট হয়, তাহলে মানুষের পরিবহন চাহিদাটা কমে যায়। পরিবহন চাহিদাটা যদি হাঁটা এবং সাইকেলে হয়ে যায়, তাহলে গাড়ি আর লাগে না। গাড়ি যদি না থাকে তাহলে পলিউশন হয় না। গাড়ি যদি না থাকে পার্কিং তখন লাগে না। গাড়ি যদি না থাকে পুলিশের তখন নিয়ন্ত্রণ করতে হয় না। কে এটা করে? সে একটা বিশেষজ্ঞ, পরিবহনটার জানে, মানুষের রেসিডেন্সিয়াল এরিয়া সম্বন্ধে তার জানা আছে, জব সেন্টারটাও জানা আছে। সে সব সার্বিক বিবেচনায়, একটা মানুষের চাকরিও করতে হয়, বাজারে যেতে হয়, স্কুলেও নিতে হয়, সবগুলি কাছাকাছি করি। এটাকে বলা হয় 15 মিনিট সিটি। পুরো পৃথিবী এখন সিটি করে 15 মিনিট। তখন এখানে ওরা, এটা আমি অনেক আগের দেখাচ্ছি, এগুলি যদি 20-30 তলা হয়ে থাকে এই বিল্ডিং গুলি, এখন কিন্তু 20-30 না, এটাকে 50-60 তলা। আকাশটাকে ছোঁয়ার মতো বিজ্ঞান চলে আসছে। এবং তুমি উপরে দেখতেছো 30 তলা, নিচে যাও না, নিচেও তো 20 তলা যাওয়া যায়, বিজ্ঞান তো চলে আসছে। সো এক জায়গায় মানুষ বাস করলে কি ধরনের রাস্তাঘাট করতে হয় সেটাও জেনে ফেলছে। তো তাহলে স্মার্ট সিটি বানায় ফেলে। স্মার্ট সিটি মানে কি? স্লিম। একটা লোককে তুমি স্মার্ট কখন বলো? দেখবা যে কম কথায় কথা বলে ফেলে, কিন্তু চমৎকার। সব তো বলা হয়ে গেছে। আর যে জানে না, সে প্রথমে একটা জিনিসকেই অনেক ভাবে বুঝাইতে পারলো না, হাত দিয়ে তারপরে বুঝাইতে হইলো, আইকা বুঝাইতে হইলো, তখন বুঝলো যে এ তো অনেক বেড়াছেড়া লাগাই ফেলছে। স্মার্ট মানে একটা দুটো শব্দ চয়ন করো, সব এক্সপ্লেন হয়ে যাবে। দূর থেকে একটা লোককে যদি দেখো, বডি বিল্ডার, প্রতিদিন এক্সারসাইজ করে, আরে দেখলে প্রিটি স্মার্ট লাগছে, এই স্লিম। আর একটা ভুঁড়িওয়ালা লোক আসতেছে, সে হাঁটার আগে আগে তার ভুঁড়ি সামনের দিকে চলে যায়, ফার্স্টে বলবো আহারে, তার তো নিয়ন্ত্রণ ছাড়া একটা বডি, এই অনিয়ন্ত্রিত। সো পুরো পৃথিবী এখন চমৎকার ডোমেইন নলেজ হয়ে গেছে। চলো আমরা আকাশে যাই, পাতালে যাই, থাকবো এক জায়গায়, ঘোরাঘুরি করব লিফটের মধ্যে, একটা বিল্ডিং 100 তলা হবে, ওইখানেই আমি ডে কেয়ার সেন্টার পাবো, ওখানেই আমি চাকরি করব, ওখানেই আমি খাবো, ওখানেই আমি এক্সারসাইজ করব, ওখানেই আমি গোসল করব। সেলফ কন্টেন্ট বিল্ডিং। ওখানেই আমি ট্রাভেল এজেন্সিতে যাব, ওখানেই আমি ব্যাংকে যাব। সো তুমি যখন মতিঝিলে চাকরি করো, বাসায় টাকা লাগবে, তখন ওই অফিস থেকে বের হয়ে আবার ব্যাংকে যাবা তুমি। হ্যাঁ, ব্যাংকের থেকে তারপরে দেখলে কাজ করতে করতে খিদা লাগছে, আরেকটা হোটেলে যাবা। এই হরিজন্টালি যখন চলাচল করবা, তখন তোমার পরিবহন চাহিদাটা লাগবে, তুমি বলবে একটা রিক্সা আসেন তো দেখি।
আর তুমি যদি একশো তলা বিল্ডিং এর ভেতরেই মানুষের যা যা লাগে কন্টেন্ট করে ফেলতে পারো, সে ঘুরবে, লিফটের ভিতরে ঘুরবে, পরিবহন চাহিদা তো থাকবে না। তো একটা একটা এটা তুমি টোকিওতে যদি যাও, বাংলাদেশ থেকে বেশি পপুলেশন, ডাবল পপুলেশন, কিন্তু লোকজনকে দেখবা না। হয় পাতালে নিয়ে গেছে, পাতাল ট্রেন আছে, আর পাতাল ট্রেনের স্টেশনগুলি দিছে বিল্ডিং এর সাথে, পাতাল ট্রেনটা পাতালে নামায় দেয়, 100 তলা বিল্ডিং এ লিফটের উঠা ওই বিল্ডিং এর মধ্যে চলে যায়, টুরিস্টরা ঘোরাঘুরি করে। এটা যে 3 কোটি মানুষের বসবাস বুঝাই যায় না। দিস ইজ কল্ড স্মার্ট। আর আমাদের ফ্রিঞ্জ এরিয়াতে, এই শহরের পেরিফেরিতে শেষ মাথায় যারা থাকে, এই পানির মধ্যে বালু ফেলা, খুঁটির উপরে বাড়ি করে, রাস্তাঘাট নাই, পয় নিষ্কাশন নাই, এলোমেলো উন্নয়ন হচ্ছে, তার মানে কি, ওই যে ভুরির কথা বললাম, অনিয়ন্ত্রিত বসবাসযোগ্য কোনো অ্যাট্রিবিউট থাকবে না। আর এরা এটার মধ্যেই দেখো, এটাও যদি অনেক পুরনো, হ্যাঁ ভাই, পরিকল্পনা একটা আছে। এখানে দেখা যাচ্ছে একটা ভূমি ব্যবহারের নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণ। সো এখনকার সিটি নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো কম্প্যাক্ট করো, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করো, কম্প্যাক্ট মানে স্লিম বডি, কিন্তু প্রোডাক্টিভিটি সেম, এক জায়গার মধ্যে হয়ে যাবে, তার নিড গুলি সব তার ডোর স্টেপে থাকবে। ইনফ্যাক্ট বাসার মধ্যে তারা, আমি চাই না আমাদের দেশেও আস্তে আস্তে দেখবো মানুষ বাসায় খাবে না। এটা অনেকের বাসার থেকে চলে গেছে, বুয়াও পাওয়া যায় না, হাজবেন্ড ওয়াইফ দুইজনেই চাকরি করে, ছোট ছোট ফ্ল্যাট কিনে। কেন? কে মেনটেন করবে? একটা সময় মানসিকতা ছিল বড় বড় ফ্ল্যাট কিনবে, কিন্তু কিনতে পারো, মেনটেন করা কে কে করবে? বুয়া নাই। তারপরে একটা বড় রুমের মধ্যে এসি ছাড়লে 2 টনের এসি লাগে, আর ছোট রুম হইলে, তো তাহলে কি করতে হবে? গেট টুগেদার করো, প্রোগ্রাম করো, খাওয়া দাওয়া করো সব বাইরে। তো অফিসগুলিও বানায় ওইভাবে, অফিস আদালত, মেট্রো স্টেশন, বাস স্টেশন, সব কিছু, বাজারের চাহিদা লাগে না, হাট বাজার লাগে না, ট্রিপ লাগলো না, তোমার খাওয়া দাওয়ার কোনো হেডেক নাই। তবে হ্যাঁ, ডেফিনেটলি এক্সপেন্সিভ হবে। তো তুমি যদি ভালো কোয়ালিটি লাইফ লিড করতে চাও, তাহলে স্মার্ট সিটি করতে হবে। স্মার্ট সিটিতে অ্যাক্টিভিটি কমে যায়, প্রোডাক্টিভিটি বেড়ে যায়, জমির পরিমাণ অনেক কমে যায়। আর আমাদের জমি খালি বাড়তেছে, ঢাকার কোনটা যে শেষ মাথা তুমি খুঁজে পাবা না, কিন্তু প্রোডাক্টিভিটি জিরো। কেন? অপরিকল্পিত, অনিয়ন্ত্রিত। আর এগুলি হলো, এই যে দেখো গ্রিড আছে, এই যে গ্রিড, এইখানে একটা রাস্তা, তার মানে পরিকল্পনা। আর আমাদেরগুলি এই যে মনে করো বাসাবো পুরান মাদার টেক পেরিফেরিতে ত্রিমোহনী আন্দোলন করবে, তো সরকার যাবে, বাড়ি তো হয়ে গেছে, রাস্তা বানাবে কিভাবে? ভাই কিছু জায়গা ছাড়েন, ভাই কিছু জায়গা ছাড়েন, কোয়ালিটি রাস্তা পাবা না। তো কোয়ালিটি রাস্তা নাই, তাহলে বাসও ঢুকবে না, ব্রডব্যান্ড কানেকশন দিতে পারবা না। এই পুরো পৃথিবী, সবাই এখন কানেকশন, এটার নামই হলো ট্রানজিট করিডোর। এই এটা হলো, এখানে নিচেরটা দেখায় নাই, নিচে মেট্রো চলে, উপরে বাস ভিত্তিক বিআরটি চলে। হ্যাঁ, এবং এর এর ক্ষমতার সাথে এর উচ্চতার একটা সম্পর্ক তৈরি করে রাখে, এবং ডেনসিটিটা আস্তে আস্তে স্ট্যাগারিং মানে বিস্তৃত করে একটা সময় একদম রুরাল পর্যায়ে চলে যায়। তা আমি আসল কথা তোমাদেরকে মডার্ন ট্রাফিক ম্যানেজমেন্টটা বলে দিলাম। যদি রাস্তার কোনো সমস্যার সমাধান করতে চাও, রাস্তার দিকে তাকালে কোনোদিনই সমাধান হবে না। আমাদের এখানে তাই করছে। তুমিও দেখো রাস্তার সমস্যা, সরকারও দেখে, তো তাকায় আছে রাস্তার দিকে। রাস্তার সমস্যা তৈরি হয় ভূমি ব্যবহার থেকে। হ্যাঁ, যারা রাস্তার যানজট দূর করতে চায়, সে কৌশলী হয়ে ভূমিটাকে ঠিক রাখে। ভূমি যখন নিয়ন্ত্রণ হয়ে যাবে, তখন এই জায়গায় আমি জানি কত মানুষ বাস করতে পারে, তার সাথে ম্যাচ করে এই রাস্তাটা দিব, কোন জায়গায় তার চাকরি ক্ষেত্রটা দিব, সেটা আমি পরিকল্পিত করব। পরিকল্পিত করে বলে দিব এই জায়গাটার মধ্যে 50 তলার বেশি করা যাবে না। আমি জানি সবাই যদি 50 তলা করে, তাহলে ধাপে ধাপে এই জায়গায় কি ধরনের পরিবহন ব্যবস্থা দিতে হবে। হ্যাঁ, এটা হলো গিয়ে পরিকল্পিত উন্নয়ন। এটা
সো কোথায় তাকাইছে প্রথমে? ভূমি ব্যবহারের দিকে। আমি একটা প্রশ্ন দিব তোমাদেরকে এই জায়গায়, যে রাস্তার যদি তুমি যানজটটাকে টেকসই ভাবে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে কোথায় হাত দিতে হবে? বলবা ভূমি উন্নয়নে হাত দিতে হবে। ভূমিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে করো ধানমন্ডি, নাম কি বলি, ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা, বললা যে রেসিডেন্সিয়াল এরিয়া, তাহলে ওইখানে মানুষ কাজ করতে যায় কেন? হ্যাঁ, তার মানে নিয়ন্ত্রণ নাই। তাহলে নিয়ন্ত্রণ যদি না থাকে, তাহলে পরিবহনের কোনো দিন সমস্যা সমাধান পারবা না। কারণ এটার অসুবিধাটা হয়ে যায়, তুমি, আমি, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, রিক্সাওয়ালা, সবাই রাস্তার সমস্যা দেখে, আর ড্রাইভারকে দেখে। তো ও যেহেতু ব্যাখ্যা দিতে পারে না, ও খালি বলে আমাদের এই ড্রাইভার গুলিকে আর্মি থেকে আইনা পাছায় বাড়িয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। এটা ইঞ্জিনিয়ারও বলে, একদম উচ্চ পর্যায়ের লোকও বলো, আবার নিম্ন পর্যায়ের লোকে বলে। এই বাঙালি হইলো মাইরের উপরে থাকা উচিত, এর বাড়ি ছাড়া কিছু হবে না। সব অসভ্য কথা। বাড়ি দিতে হবে কেন? প্ল্যানাররা যদি প্ল্যান করতো ওইভাবে, সমাধান তো ওইখানেই, এটাকে বলে স্বনিয়ন্ত্রিত হয়ে যেত। আরেকজনকে নিয়ন্ত্রণ করার দরকার কেন? তুমি যদি নিয়ন্ত্রিত উন্নয়ন করো, ও তো ব্যবহার করবে। তোমার পরিকল্পনা নিয়ন্ত্রিত, ও ব্যবহার করবে নিয়ন্ত্রিত। সমস্যা হয়ে যায় আমাদের এই বিজ্ঞানটা কেউ জানে না, যে ভূমিবহরটাকে যদি নিয়ন্ত্রণ করা যদি না যায়, তাহলে পরিবহন সমস্যাটা কোনোদিনই সম্ভব হবে না। আমি তোমাদেরকে এখানে কিছু কিছু জিনিস দেখাবো। ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া, এটা যদি আধুনিক শহরে হয়, যদি হয়, এখানে আমি জানি না আছে কিনা, কখন আসবে। দাঁড়া, আমার টায়ার্ড লাগছে এই মুহূর্তে, একটু রেস্টও নেই, আমি একটা জিনিস খুঁজে বের করি দেখাই। আশা করি দেখা যাচ্ছে ইমেজটা। এই জায়গায় দেখো, রাস্তার এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে আসতেছে, এই পাশটা কিন্তু ফাঁকা। তাহলে দেখো রাস্তা আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন? ডিভাইডার দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো সেকেলে সেকেলে চিন্তা ভাবনা, অনেক পুরনো কমন সেন্স। আর এটা যদি না থাকতো, তাহলে এই গাড়িগুলিকে যদি ছেড়ে দেওয়া যেত তো। সো এখন এই যে ব্রিজ বানাইছে, ব্রিজ তো আর চওড়া করা যায় না। দেখো, এখন এই দিক দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু এখান দিয়ে গাড়ি ফাঁকা। তাহলে এখানে কেন এদেরকে আনা গেল না? কারণ একটা ডিভাইডার দিয়ে রাখা হয়েছে। এখন কিন্তু মানুষজন, এই যে দেখো, দেখো দেখি রাস্তাটার মাঝখানে ডিভাইডার কিনা। না তো। এই যে দেখো থাইল্যান্ডে এই মুখী কতগুলি লেন, এই মুখে একটা লেন দিছে। দেখো এই মুখী কত লেন, আমি 2004 সালে গিয়ে দেখে আসছি। কোথায়? থাইল্যান্ডে। এই যে দেখো, এদিকেও যাচ্ছে, এই পাশটাও ছেড়ে দিছে, এটা ডিভাইডার আছে ওদের, এই পাশটাও দিকে ছেড়ে দিছে, আসার জন্য দিছে এই জায়গাটা। এটাও দেখো সব
এদিকে আসতেছে না, এই একটা লেন দিছে বাসের জন্য, এদিকে যাচ্ছে। আর এদের জন্য দিছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লেন দিছে। এই যে দেখতে পাইছো, চাহিদা যেদিকে বেশি, লেন বেশি দিবা, তাহলে তো রাস্তা বানাইতে হয় না। এইবার আসো, এদিকে চাহিদাটা বেশি কেন? নিশ্চয়ই কমন একটা ইন্টারেস্ট আছে সবার। এই যে আরো আছে এই জায়গার মধ্যে, এই জায়গায় দেখো কি চমৎকার। এই যে ব্যাংকক দেখছো, এই যে দেখো চারটা লেন দিছে আর দুইটা লেন এদেরকে আসতে আসতে এরা 4 লেনে যাচ্ছে, 2 লেনে আসতেছে। এটা খুব সম্ভবত সকালবেলা। এরা সব রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আসছে, ওই জায়গায় অফিস করতে যাচ্ছে। তো সকালবেলা অফিস করতে যাবে, এইটাই স্বাভাবিক। রেসিডেন্সিয়াল এরিয়ায় অত বেশি মানুষ যাবে না। রেসিডেন্ট কিন্তু ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া না, পিওর রেসিডেন্সিয়াল এরিয়া। ওখানে চাকরি করতে গেলে তো শর্ট সার্কিট হয়ে যাবে তো। এদের শর্ট সার্কিট না, এদের সবাই রেসিডেন্সিয়াল এরিয়া থেকে বের হইছে। ওরা এই জন্য 4টা লেন দিয়ে দিছে। আর রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে কম গাড়ি আছে, এই জন্য 2টা লেন দিছে। এই জায়গায় দেখো পুরো পৃথিবী চলে কিভাবে। এবং এখানে ভালো করে তাকায় দেখো, একটা গাড়ি দেখা যাচ্ছে, এই ডিভাইডারটা এই পাশে নিয়ে যাচ্ছে। গাড়িটা এমন, এদিক দিয়ে যখন চলে, এটা 50-50, এটার মাস সেন্ট্রালে ছিল। এটা পার্মানেন্ট করে না, এটা মুভেবল করে। এই গাড়িটা চলার সময় ইন্টারলকিং, এই প্লাস্টিকের, এটা সরে যায়, 1 লেন অ্যাড হয়। তার মানে এখন এদিকে চাহিদা বাড়তেছে। এই এদের লেন এখানে চাহিদা কম, এই জন্য ওদের একটা লেন দিয়ে দিচ্ছে। এই যে দেখো ইউরোপে এদিকে 2 লেন, এদিকে 1 লেন। থাইল্যান্ড, আমি এই যে দেখছো এই গাড়িটা, যেটা দেখাইছিলাম, এটার তলা দিয়ে ডায়াগোনালি যায়, একটা লেন সরে যায়। এই যে এটাকে ধইরা, এটা ইন্টারলকিং, ওই আর এ চলে আর একটা করে ল্যান্ড অ্যাড হয়ে যায়। এই যে এই লেনটা এখন এদিকে যাচ্ছে, তো এই যে এদেরকে দিয়ে দিবে। ওদের গাড়ি বাড়তেছে, এদের গাড়ি কম। তো এখন আমি যে জিনিসটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসি, এই যে দেখো অস্ট্রেলিয়া, এই এই ব্রিজটা বানাইছে 1932 সালে। ওদের এখানের ইঞ্জিনিয়ারটা এটা জানে যে আমি যদি জোয়ার ভাটা যদি করতে পারি ট্রাফিকের মধ্যে, তাহলে আমি ম্যানেজ করতে পারবো। এতক্ষণ যেই জিনিসটা দেখাইলাম, এটা হলো জোয়ার ভাটার। এই যে এখন জোয়ার আসতেছে কোথায়, এই যে সে মনে করে এটার বোঝা যায় না, এটার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এইটার জোয়ারটা এইদিকে জোয়ার আসছে। জোয়ার যেদিকে আসবে, এদিকে 1 লেন দিয়ে দিব। এখানে যদি জোয়ার সকালবেলা আসে, বিকেলবেলা এই ডিরেকশনে আসবে। তার মানে এদিকে হয়তো, এটা যদি সকালবেলা হয়, এদিকে রেসিডেন্সিয়াল এরিয়া, এদিকে চাকরির জায়গা, তাহলে সবাই বাসা থেকে বের হবে। 5টার পরে তো সে বাসায় ফিরবে তো। মতিঝিল পাড়ায় 5টার পরে তো কেউ যাবে না তো। সো এরা জানে। তাহলে তখন কি করবে, এই জোয়ার আসছে, ভাটা হবে বিকেল বেলা, তাহলে আমি সকালবেলা এই লেনটা এর সাথে যোগ করব, 1 লেন না, এটাকে আবার একবার যদি চলে এই জায়গায় চলে আসবে। তাহলে 3-3 6 লেনের রাস্তাটা এরা সকালবেলা পাবে 5-1। আর বিকেল বেলা কি হবে, এইটারে এই পারে নিয়ে আসা এদিকে দিবে 5, এদিকে দিবে 1। 6 লেনের রাস্তা 10 লেনের ক্যাপাসিটি পেয়ে যাবা। এটা হলো বিজ্ঞান। এইটা তৈরি করতে গেলে কন্ডিশন হইল, এই সিটি এরকম হইতে হবে। এই পারে হলো চাকরি, এটাকে বলে সিবিডি। আর এই পারে হলো থাকবা, এগুলি হলো ফ্ল্যাট, এগুলি হলো বাড়ি। এখানে কিন্তু এরকম জব তৈরি করার জন্য পারবা দিবা না, তাহলে কিন্তু জোয়ার ভাটা হবে না। এটা পিওর রেসিডেন্সিয়াল এরিয়া, পিওর কমার্শিয়াল এরিয়া। তাহলে সকালবেলা তুমি যদি একটা কোনো বিল্ডিং এর উপরে দাঁড়াও, প্রতিদিন দেখবা কয়টা বাজে, 8টা, এই দেখতেছি আস্তে আস্তে মানুষজন বের হচ্ছে, আর এদিকে যাওয়ার চাহিদা বেড়ে যাচ্ছে। আর এই এলাকায় আসার চাহিদা আছে না? না, এই জায়গায় নাই তো। রেসিডেন্সিয়াল এরিয়া তো ঘুমানোর জন্য ছিল, এখন তো অফিসে যাবে।
আর বিকালবেলা দেখবা যারা গেছিল এখন তারা ফিরতে চায়। তখন তুমি বলবা রাস্তায় ডিভাইডার দিব না, ডিভাইডার দিলেও মুভেবল ডিভাইডার দিব। তারপরে জোয়ার ভাটার সাথে ম্যাচ করলে আমার রাস্তা চওড়া করতে হবে না, কিন্তু ক্যাপাসিটি ঠিকই পাবো। তাহলে তোমাদেরকে যে বললাম, রাস্তার যদি সমস্যার সমাধান করতে চাও, ভূমি নিয়ন্ত্রণ করো। এখানে আমি কমার্শিয়াল অ্যাক্টিভিটি হতে দেব না, এখানে আবার রেসিডেন্সিয়াল অ্যাক্টিভিটি আমি হতে দেব না। ভূমি নিয়ন্ত্রণ হয়ে গেল, ট্রাফিক সুশৃঙ্খল হয়ে গেল। ট্রাফিক সুশৃঙ্খল হলে আমার কাছে টেকনিক আছে, আমার কাছে দাওয়াই আছে। এটার নাম হলো টাইডাল ফ্লো অপারেশন, জোয়ার ভাটার অপারেশন আমি করব। কথাটার অর্থ হলো ডিভাইডার আমি ডিমান্ডের সাথে সরাই দিব, যেদিকে ডিমান্ড ওদিকে দিয়ে দিব। তাহলে দেখো, তুমি আমি রাস্তার দিকে তাকায়া এই ড্রাইভারের বাইরে আর যেতেই পারতেছি না আমরা। বিজ্ঞান কিন্তু এখানে নাই, বিজ্ঞান অনেক অনেক দূরে চলে গেছে। পুরোটা হলো পরিকল্পনা, পরিকল্পনা, পরিকল্পনা। রাস্তার দিকে তাকায় না, তাকায় ভূমির দিকে। ভূমির ডিসিপ্লিন নিয়ে আসে। কেউ এখানে অফিস করতে চাইলেও দিবে না। এই যে দিবে না, ওই জায়গাটা হলো নিয়ন্ত্রণ। তখন ট্রাফিক ম্যানেজমেন্ট অনেক ইজিয়ার হয়ে যায়। আর ভূমি নিয়ন্ত্রণে সকালবেলা এবার যদি ধানমন্ডির কোনো বড় বিল্ডিং এর দিকে তাকাও, দেখবা যেই পরিমাণ বেরোচ্ছে আবার ঢুকতেছে। তো তুমি বলবো আমি প্যাটার্ন কেমনে পাবো, আমি রাস্তাটাকে অপটিমাইজ কেমনে করবো? হ্যাঁ, তো এখন সবাই বলবে না আপনি সমাধান দেন, রাস্তার দিক তাকায় আছে ভাই, যানজট দেখতে পাচ্ছেন। ভাই ভূমি ব্যবহারে গন্ডগোল করে ফেলছে, এটা তো জন্মগত সমস্যা হয়ে গেল। জন্মাইছে একটা পা খোড়া হয়ে, তাকে স্প্রিন্টার বানাবা কেমনে? হ্যাঁ, বানানোর জন্য এখন খরচ করে একবার জানা উচিত তো আদৌ সম্ভব কিনা। তো তোমাদেরকে আমি একটু প্যাশন দিয়ে এই কথাগুলি বললাম। রাস্তার দিকে কখনো কাউকে পয়েন্টিং করে দোষ দিও না। দোষ দিবা হলো যারা যারা এটার পরিকল্পনার দায়িত্বে আছে তারা অজ্ঞ। ওখানে যদি তুমি কিছু করতে পারো তাহলে কিছু সমাধান হবে। কোন কোন ড্রাইভার আইন মানলো না, হুট করে রিক্সা ঢুকাই দিল, এটা তো তুমি দেখবা, আমি দেখবো, সবাই দেখবো। গালাগালি করলে তো সমাধান হবে না, তো উপসর্গ। জ্বর যদি হয়, জ্বরের চিকিৎসা করে তো লাভ নাই। জ্বর কেন হইলো, ডাক্তার প্যাথোলজিক্যাল ল্যাবে যায়, টেস্ট করে, তারপরে না ও এটা তো জন্ডিসের জ্বর, আচ্ছা এবার ট্রিটমেন্ট দেওয়া যাবে। ট্রিটমেন্ট তোমার না থাকতে পারে, পৃথিবীতে তো আছে, কিন্তু আগে তো ওষুধটা চিনতে হবে। আমরা চিনি উপসর্গ, সিমটম। আমি আমার লাইফের টপ টু বটম ইঞ্জিনিয়ার সহ সব এইগুলি বেতানো উচিত। এ মানুষ অসভ্য বাঙালি, নিজের দিকে পয়েন্ট করো, দেখবা সমাধান বের হয়ে যাবে। আরে আমি তো প্ল্যান করতে পারি না, তো মানুষ তো অসভ্য হবেই। তো আমি না সবচেয়ে বড় অসভ্য, আমি প্ল্যান করতে চাই না কিন্তু ঠিকই সিস্টেমের মধ্যে বসে আছি, পদ নিয়ে বসে আছি প্রাপ্তির আশায়। দায়িত্বটা কি সেটা জানি না। এনিওয়ে, আমি তোমাদেরকে এইটার উপর একটা প্রশ্ন দিব, যেটা আমি আস্তে আস্তে আসবো। যেই দাওয়াইটার কথা বললাম, এই দাওয়াইটার নাম হলো কি টাইডাল ফ্লো অপারেশন। তো আমি তোমাদেরকে সেইটার উপরে গ্র্যাজুয়ালি আসব, কিন্তু প্রসঙ্গক্রমে একবারে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডের কথাগুলি বলে ফেললাম। এখন এটার মধ্যে সেই জিনিসগুলি কথাই বলা আছে, কি কি জিনিস দেখব আমরা এখানে। এখানে এই সিস্টেমগুলি আসবে, মাস ট্রানজিট সিস্টেম, রোড নেটওয়ার্ক আসবে। রাস্তাই তো বানাইতে জানি না আমরা, পানির মতো রাস্তা বানাইতে। হ্যাঁ, এবং রাস্তার মধ্যে কি কি জিনিস থাকবে সবকিছু আসবে এই জায়গাটার মধ্যে। এবং আমরা প্রথমে প্ল্যানিং প্রসেস থাকলেও আমরা প্ল্যানিংটা পরে দেখব। আমরা আমরা তোমাদেরকে আমি ক্লাস নোট দিব দুই তিনটা, এটার উপরেই। যেমন ধরো তার তোমাদের যেন কম পড়তে হয়, সেই জন্য আশা করি এখন দেখা যাচ্ছে যে ট্রাফিক ম্যানেজমেন্ট, এই যে এটা
ওখানে যা দেখানো হয়েছিল ট্রাফিক ম্যানেজমেন্টের এই জায়গাটার মধ্যে আমি যদি অনেক ভেতরে যাই, ট্রাফিক ম্যানেজমেন্টের এই যে এইটা আমি আজকে পড়ালাম টাইডাল ফ্লো অপারেশন অথবা রিভার্স ফ্লো অপারেশন। এটাই তোমাদেরকে আগেই পড়ায় ফেললাম, যদিও একটু সিস্টেমেটিক হলো না, তারপরে অনেক কিছু চলে আসছে। এবং এটা মেইনলি একটা প্ল্যান সিটিতে সম্ভব। প্ল্যান সিটি, প্ল্যান মানে হলো গিয়ে রেসিডেন্সিয়াল মানে রিয়েল রেসিডেন্সিয়াল, এবং কমার্শিয়াল মানে রিয়েল কমার্শিয়াল এরিয়া। এবং এই মেজারটা, এটা একটা দাওয়াই, এই দাওয়াইটাকে বলা হয় রেগুলেটরি টাইপ দাওয়াই। মানে রেগুলেশন মানে হচ্ছে হলো গিয়ে একটা আইন। এটা ফিজিক্যাল কোনো দাওয়াই না, এটা হলো আইনের দাওয়া। যেমন ওয়ান ওয়ে অপারেশন, নো রাইট টার্ন, এগুলি হলো কিছু বাধা নিষেধ। এটা ফিজিক্যালি কিছু কাজ করছো না, একটা নির্দেশনা দিচ্ছ। এটার মধ্যে করেটা কি? করে হচ্ছে হলো গিয়ে যেদিকে ডোমিনেন্ট ট্রাফিক, মানে যেদিকে সবচেয়ে বেশি ট্রাফিক থাকবে সেখানে এক্সট্রা লেনটা দিতে হবে। তার মানে ডিমান্ডের সাথে ম্যাচ করে তুমি রাস্তা অ্যাসাইন করবা। জন্মগতভাবে রাস্তা 50% হবে, মাঝখানে ডিভাইডার থাকবে, এইটা বাংলা মেথড। স্মার্ট মেথড হলো না, যেখানে যতটুকু দরকার সেইভাবে আমি আমার অ্যাসেটটাকে মোবিলাইজ করব, তাহলে অ্যাসেটের ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা হবে। এবং দেখো আরেকটা জিনিস হচ্ছে, এটা জানার পর আমেরিকানরা আবার বলল যে অতিরিক্ত যেদিকে ডিমান্ড বেশি সেদিকে আমি দিয়ে দিলাম রাস্তা লেনটাকে, কিন্তু এটাকে সস্তায় দিব না, আমি এটা থেকে কিছু পয়সা আমি ইনকাম করব। এই পয়সাটার নাম হলো এইচওভি লেন বলা হয়। এটাও আমি বলবো ফুল ফর্ম লেখো, হাই অকুপেন্সি ভেহিকেল। মনে করো রাস্তা 3 লেন ছিল। সকালবেলা তুমি ট্রাফিক ইঞ্জিনিয়ার হিসেবে তুমি জানলা যে সকালবেলা আমাকে এখন পাশের যে 3 লেন আছে তার থেকে 2 লেন এদেরকে দিয়ে দিতে হবে, কারণ এখন সবাই বাসার থেকে নেমে গেছে, যাওয়ার জায়গা ট্রাফিক আছে, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়াতে ঢুকার ট্রাফিক নাই। ঢুকবে কখন? বিকেল বেলা। তখন আমি আবার উল্টা ঘুরাই দিব। এই জন্য
রিভার্স ফ্লো বলে ওইটাকে। তো এইবার প্রত্যেকে 3 লেন করে পাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা অতিরিক্ত 2 লেন যে দিলা, এই 2 লেনটাকে তুমি কায়দা করে বলবা ভাই সবারই দিব না, আমি এটা HOV লেন করে দিলাম। এটাতে আরেকটা সুবিধা পাওয়া যায়। সেটা কি, যে এইটাই আমি তোমাদের এতক্ষণ দেখাইছি, একদিকে বেশি ট্রাফিক, আরেক দিকে কিন্তু ট্রাফিক নাই, আন্ডারলোডেড, ডিভাইডারের জন্য তুমি ইউটিলাইজ করতে পারতেছো না। এটা হলো মর্নিং এ। আফটারনুনে হয়, হ্যাঁ, বাসায় ফিরতেছে এখন সবাই অফিস থেকে, এদিকে বেশি ট্রাফিক, মতিঝিল পাড়ায় কেউ যায় না, খাকা করে, অফিস তো বন্ধ হয়ে গেছে। তাহলে এখন তুমি নিজেই চোখে দেখতেছো, আরে কত ক্যাপাসিটি ছিল, ডিভাইডারের জন্য দিতে পারলাম না। এই সিনারিও যদি প্রতিদিন রিপিট করে, এই যে এরকম যদি রিপিট করে, তখন ডিভাইডারটা উঠাই দিতে হয় অথবা ম্যানেজ করতে হয়। এই ম্যানেজটাই হলো প্রপোর্শনেটলি, দুই ডিরেকশনের মধ্যে শেয়ার করবা কিভাবে, প্রপোর্শনেটলি। ম্যানেজমেন্টের বেশ কয়েকটা মেথড আছে। এই যে এইটাই হলো মেথড, ডিভাইডারটাকে সকালবেলা এদিকে দিলা, আর বিকেলবেলা এই ডিভাইডারটাকে এদিকে সরাই দিলা। আর কিছু কিছু ইমেজ তখন তোমরা কেউ প্রশ্ন করো নাই, যে এটা নয় মুভ করে একবার এদিকে একবার ওদিকে দিলা, কিন্তু মার্কিং দিয়ে যারা দিছে এরা কিভাবে পারতেছে, মার্কিং তো পার্মানেন্ট হয়ে গেল, মুভ করার তো কিছু নাই। তাহলে বুঝবা তাদের দুইটা রাস্তা আছে, পাশাপাশি দুইটা রাস্তা আছে, দুইটা রাস্তাকে তারা এই ব্যবস্থা করে ফেলছে। তো সকালবেলা সবাই এখানে আসে, বিকালবেলা সবাই এখানে আসে, তার মানে একটা রাস্তার মধ্যেই ডিভাইডারটাকে তুমি সরিয়ে সকাল বিকাল এটা করতে পারো যদি রাস্তা হয় একটা। কিন্তু ওই অরিজিন ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি পাশাপাশি দুইটা রাস্তা থাকে, তাহলে দুইটা রাস্তাকে একসাথে নিয়ে ম্যানেজ করবা। তুমি এটাকে পার্মানেন্টই করে দাও, এই রাস্তাটা এদিকে একটা মার্কিং দিয়ে দাও, এদিকে একটা মার্কিং দিয়ে দাও, বাস। মানুষও জানে সকালবেলা এদিকে আমি বেশি লেন পাবো, বিকেল বেলা আমি বেশি লেন পাবো। আর না হলে মুভ করবা, এটা প্রতিদিন মুভ করতে হবে। আর না হলে দুইটা রাস্তার একটা পুরোটাকে দিয়ে দাও ওয়ান ওয়ে, আর পুরোটা দিয়ে এখানে ওয়ান ওয়ে দিয়ে দিতে পারো। এগুলো হলো মেথড। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে দেখো ভিলেজ আর সিটি, এই জায়গায় মাঝখানে লেনটাকে ডিডাক্ট করে রাখে। যখন সকালবেলা তখন 2 লেন, এখানে 1 লেন। যখন সবাই অফিসে চলে গেল 12টার মধ্যে, এটাকে বাদ দিয়ে দেয়, কাউকে আসতে দেয় না। বিকেলবেলা, হ্যাঁ, এদিকে 2 লেন, এদিকে 1 লেন, এইটার উল্টা হয়ে গেল। এবং এই লেনটা সকালবেলা পাইছিল, বিকেলবেলা এরা পাবে। 12টার পর অথবা 3টার পর অফিস ছেড়ে দিবে যখন, এদিক থেকে সব জোয়ার ঘেঁষিল ভাটাটা যখন চলে যাবে, তখন এটাকে আবার 1 লেন 1 লেনই দিয়ে দিব, মাঝখানে একটা ডিডাক্ট করবা। এইটা হইল, এটার নামই হলো জোয়ার ভাটার ব্যবস্থাপনা। বেনিফিটটা কি, দেখো, রাস্তা 3 লেনের, কিন্তু সকালবেলা এদিকে 2 লেন বেশি দরকার, এই জন্য দিতে পারলা। বিকালবেলা এদিক এই ডিরেকশনে 2 লেন দিলা, দেখলা যানজট নাই। কিন্তু 3 লেনে এমনি যানজট হয়ে যাচ্ছিল, এখন যানজট নাই, এটার জন্য কি পয়সা খরচ করছো? না, কোনো তো রাস্তা চওড়া করো নাই তো, খালি ম্যানেজমেন্ট করছো। ম্যানেজমেন্টটা কি, 2-1 করে রিভার্স করে দিছো। সে বেনিফিটটা হলো খরচ করা লাগে না, খালি একটা রেগুলেশন দিয়েই আমি ক্যাপাসিটিটা 4 লেনের ক্যাপাসিটি, 3 লেনকে আমি 4 লেনে নিয়ে যেতে পারি, ক্যাপাসিটিটা, এটাই এখানে বলা হচ্ছে বেনিফিটটা। হুম। এবং এটা সাইন দিয়ে করা যায়, সিগন্যাল দিয়ে দেখাইছিলাম তোমাদেরকে, উপর থেকে ঝুলাইয়া ঝুলাইয়া কোন কোন লেনটা এখন যাওয়া যাবে। সবুজ দিবে, আর না হলে লাল দিবে, ক্রস দিবে, মানুষ বুঝবে। হ্যাঁ, এইভাবে। অথবা অটো ব্যারিয়ার, ওই যে একটা গাড়ি, জিপ গাড়ি, এটাকে বলা হয় মোবাইল জিপ। আমরা যেমন ব্যাগ লাগাই, জিপার টান দেই, ব্যাগ লেগে যায়,
আবার খুলতে চাই, জিপার টান দেই, একইভাবে ওই গাড়িটা কিন্তু তাই করছে। এই জন্য অটো ব্যারিয়ার সিস্টেম, অটো ব্যারিয়ার মুভ করে করে মেশিনটা দিয়ে, জিপ মোবাইল মেশিন দিয়ে দিয়ে তুমি এটা ম্যানেজ করতে পারো। কোন দিয়ে ম্যানেজ করতে পারো, এই যে দেখো, কোন দিয়ে 2 লেন দিছে এদিকে, 1 লেন দিছে এদিকে। এটা হয়তো সকালবেলা, তখন এই কোনগুলি আবার মানুষ বসায় না, এই একটা একটা ট্রাক চলতে থাকে আর উপর থেকে দিয়ে দিবা, ও ফেলে ফেলে যাবে, অটোমেটিক, অটোমেটিক বলবো না, সুন্দরভাবে মানুষ ছাড়া চলে যাবে। এটাকে আবার তোলাও যায়, এই যে এটা যেমন তুলতেছে, মেশিনটাই তোলাও যায়, ফেলাও যায়। তো বিকেলবেলা কি করবে, এইটাকে তুইলা এদিকে দিয়ে দিবে। হ্যাঁ, তো এই সিস্টেমটা কি হলো, কোন দিয়ে ম্যানেজ করলা। এরা কি দিয়ে করতেছে, ওভারহেড সাইন দিয়ে করছে, এটা 2 লেন এদিকে, 4 লেন এদিকে। যখন 4 লেন এদিকে চলে আসবে, তখন এটাও ক্রস হবে, এটাও ক্রস হবে, এরা তখন 2 লেন ব্যবহার করবে। এটা ভদ্র হইলে সাধারণত সাইন দিয়ে করা যায়। এটা হলো কিছুটা ফিজিক্যাল একটা রেস্ট্রিকশন দিলা, একটু অভদ্র। আর এটা হলো টোটাল অভদ্রতার জন্য, ও যে গাড়িটা রিয়েল একটা ব্যারিয়ার দিয়ে দেয়। হুম, এই যে এটা হলো অভদ্র, যে মানুষ তো এই কোন দিলে, আমাদের দেশ হলে কোন তো ফালাই দিবে, পালাই দিয়ে ও ঢুকে যাবে। সো এই জন্য জিপ মোবাইল ভেহিকেলগুলি, এই হলো জিপার গাড়িটা, সে একটা বড় ব্যারিয়ার, কিন্তু ইন্টারলকিং ব্যারিয়ার। এই যে দেখো, জিপ মোবাইল গাড়িটার নাম। তো এগুলি অলরেডি দেখাই ফেলছি। আর এই যেটা বলছিলাম, এই যে দেখো, এই রাস্তার এদিকে দিছে 3 লেন, এদিকে দিছে 2 লেন, আবার পার্মানেন্ট করে দিছে, এটা তার মুভ করা যাবে না। তাহলে বুঝবা, ঠিক তার পাশের ব্লকে এরকম আরেকটা রাস্তা আছে, সেই জায়গায় যেয়ে দেখবা এই ডিরেকশনে বেশি লেন, এই ডিরেকশনে কম লেন। যদি জোড়ায় জোড়ায় রাস্তা থাকে, তাহলে এইটা মার্কিং দিয়েই তুমি কম খরচে করতে পারো। এই যে এইটা যে যে মার্কিং দিয়ে করছে, মনে মনে বুঝে নিবা, তাহলে ফেরা এটা নয়, যাওয়ার পথে কম গাড়ি, এইদিকে আসতেছে বেশি গাড়ি। তো সকালবেলা যে এদিকে ডিমান্ড ছিল, তখন তুমি বলবা এর পাশে আরেকটা রাস্তা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এই জায়গায়। ইউজাররাও জানে যে কোন দিকে বেশি দাম আছে। এই যে প্রত্যেকটা জিনিস পার্মানেন্ট, তার মানে জোড়ায় জোড়ায় রাস্তা আছে পাশাপাশি। এই হলো গিয়ে HOV লেন। দেখো কি চিন্তাধারা, এটা হলো পার্মানেন্ট একটা ব্যারিয়ার, 4 লেন 4 লেনের মনে করো রাস্তা। হুম, এখন এইটাই রিভার্সেবল লেন। রিভার্সেবল মানে সকালবেলা এর সাথে জোড়া জোড়া হইতে পারে, আর বিকেল বেলা এর সাথে জোড়া হইতে পারে, অর্থাৎ এই অ্যারোটা সকালবেলা এদিকে থাকে, বিকেল বেলা এদিকে চলে আসবে। তার মানে এইটাকে, এটা দিয়েই তুমি রিভার্সেবল ফ্লোটাকে ম্যানেজ করতেছো। তো এইবার লক্ষ্য করে দেখো, আমেরিকানরা বের করছে আবার, যে এই যে অতিরিক্তটা দিলাম ম্যানেজ করার জন্য, আমি আরেকটু ম্যানেজ করি তো, যে ভাই তোমাকে 2টা লেন রাখলাম। দেখো ওরা কিন্তু এই পার্মানেন্ট ব্যারিয়ারটাও রাখছে, আর এইটাকে কখনো এখানে টান দিয়ে নিয়ে আসে, অথবা এখান থেকে এখানে সরাই দিয়ে এদিকে অ্যারোটা দিয়ে দেয়। তার মানে 2টা ব্যারিয়ার, একটা হলো পার্মানেন্ট ব্যারিয়ার সেন্টারে, আর আরেকটা হলো টেম্পোরারি ব্যারিয়ার। এটা দিয়েই একটা লেন কাকে দিবে না দিবে সেটার উপরে আহ, করে, ভিত্তি করে। তো এখন দেখো ওরা করতেছি বলতেছে কি, এই এই দেখো, চিনো কিনা, এই হলো সেন্টার ব্যারিয়ার, আর এইটাই হলো সেই। হুম। আহারে, নুরুল আলম, একটু কাইন্ডলি মিউট করে ফেলো। জাহিদ হোসেন, মিউট করে ফেলো। নুরুল আলম, নুরা আলম, থ্যাংক ইউ। তো এই যে দেখো, আমি যেটা বলছি, এই যে এই রাস্তাটা কিন্তু অতিরিক্ত রাস্তা। এখন এখন যানজটটা এদিকে বেশি, ওরা তো এই আমাদের দেশের মতন, এটা আমেরিকান সিস্টেম, তাহলে এদিকে যানজটটা বেশি, তাহলে এই রাস্তাটা এখন এখানে প্রযোজ্য আছে। কিন্তু দেখো তো কেউ ঢুকছে কিনা এই জায়গায়। যেমন এই জায়গায় দেখো, এটা আরো সুন্দরভাবে দেখা যাবে। এখন যানজট কোন ডিরেকশনে, এই ডিরেকশনে যানজট, তাহলে এই রাস্তাটা কোন ডিরেকশনের সাথে দেওয়া থাকলো, এই ডিরেকশনের সাথে। বিকেল বেলে এই যানজটটা এখানে চলে আসবে, তখন এই রাস্তাটা এর সাথে থাকবে। এখন ওরা বলতেছে এই লেনটা যেন তেন লেন না, এটা HOV লেন।
হাই অকুপেন্সি ভেহিকেল। তার মানে এই যে বিশেষ একটা রাস্তা, যেখানে সকালবেলা এই মুখী হয়, বিকেলবেলা এই মুখী হয়, এখানে সবাই ঢুকতে পারবে না। দেখো না, যানজটে পড়ে আছে, কিন্তু এখানে ঢুকে না কেন? ঢুকে না, এটা নাম দেওয়া আছে এইচওভি লেন। মানে একটা গাড়িতে যদি চারটা মাথা থাকে, এটাকে বলা হাই অকুপেন্সি ভেহিকল। অকুপেন্সি মানে কি? এই যে সিঙ্গেল অকুপেন্সি মানে মালিকই যাচ্ছে গাড়ি করে, এত গাড়ি তো কুলাইতে পারবে না। মানুষের চাহিদা অসীম, সম্পদ তো সসীম। ইনফাইনাইট ডিমান্ডের জায়গায় ফাইনাইট রিসোর্স দিয়ে কেমনে কন্টেন্ট করবা? তো তখন আমেরিকার গাড়ির প্রতি একটা আসক্তি আছে, সেটাকে কমানোর জন্য বলছে ভাই, চমৎকার একটা রাস্তা, যানজটের সময় ব্যবহার করতে পারবা, কিন্তু চার মাথা নিয়ে ঢুকতে হবে। অর্থাৎ তিনটা গাড়ি কমায় ফেলতে চায় তারা। এখন মানুষ কিন্তু ফ্ল্যাটে থাকে, অনেকদিন থাকতে থাকতে পরিচয় হয়। কোথায় চাকরি করেন? ওই জনতা ব্যাংক। ও, আরে আমি আপনার উল্টা দিকে তো চাকরি করি। এই করতে করতে পুলিং হয়। পুলিং মানে, ভাই এই ছবি একটা লেন আছে, ফ্রি যাওয়া যায়। ভাই আপনার, আমরা তো মতিঝিলই যাব চারজন, চলেন না ভাই, এই সপ্তাহে আপনার গাড়ি করে যাই, পরের সপ্তাহে ওনার গাড়িতে যাই, তাহলে আমরা চার মাথা থাকলে এটা ফ্রি ঢুকে যাব। আর ট্রাফিক ইঞ্জিনিয়ার বলতেছে, আরে ভাই আমি তো এটাই চাচ্ছি, তিনটা গাড়ি তুমি বাসায় রেখে আসো, রাস্তায় আনো না, রাস্তায় আনলে তো যানজট হবে। পৃথিবী কোন ডিরেকশনে চলে যাচ্ছে চিন্তা করে দেখো। আর এটা আমেরিকায় তো গাড়ি ছাড়া চলে না তো। অন্যান্য দেশে এখানে বলে বাস যদি চলে সে ফ্রি চলবে, আর অন্যরা যদি আসতে চাও আসো, কিন্তু পয়সা দিবা। এই পয়সাটা আবার বাসের, বাস পপুলার করার জন্য এই সাবসিডিটা দেয় বাসের মধ্যে, সরকারের থেকে সাবসিডি নেয় না। এই সম্পদ ব্যবহার করতে দেয় যার পয়সা আছে, তাকে বলে একটা হাই কোয়ালিটি দিলাম, কিন্তু ঢুকতে গেলে পয়সা দিতে হবে। এই পয়সাটা গণপরিবহনকে, এখানে ঢুকলে পরে পয়সাও দেওয়া লাগে না। আবার গণপরিবহনটাকে এমন ভাবে বানায় যে একটা গাড়ি যে চালায় সেও যেন গণপরিবহনে, বাসে আসতে পারে। সে কিসে চালায়? সোফা, একটা সুন্দর গদিওয়ালা গাড়ি চালায়, বাসের ভিতরে গদি থাকবে। সে কি করে? ও ঘামায় না, ভিতরে এসি আছে, আমি বাসের ভিতরে এসি দিব, সব কমফোর্ট দিব, কিন্তু এটার জন্য ভর্তুকি লাগবে? লাগবে না। যে পয়সায় বেশি আছে সে যখন টোল দিবে, এটা রোড প্রাইসিং বলে, রোড প্রাইসিং। গ্যাসের জন্য মানুষ পয়সা দেয়, পানির জন্য পয়সা দেয়, হ্যাঁ, ইলেকট্রিসিটির জন্য পয়সা দেয়। তো এগুলি সরকার দেয় দেখি তো পয়সা দেয়, কিন্তু রাস্তাও তো সরকার দেয়, এনে পয়সা লাগবে না চালাইতে গেলে? তো পুরো পৃথিবীতে কিন্তু এখন, যেহেতু যানজট সামাল দিতে পারছে না, তখন ব্যবহারে হিসাবই করার জন্য বলে যে ভাই, এটা একটা ইউটিলিটি। গ্যাস, ওয়াটার, ইলেকট্রিসিটি, রাস্তা, এগুলিকে বলা হয় ইউটিলিটি। বাকি চারটাই বানায় সরকার, বাকি তিনটার জন্য তোমরা পয়সা দাও, রাস্তার জন্য পয়সা দিতে হবে। তবে তুমি যদি এই রাস্তায় আসতে চাও, বাসে করে যদি আসো, হাই অকুপেন্সি যদি হও, তাহলে তোমাকে পয়সা দিতে হবে না। তাহলে যানজটটা, একটা হলো রিভার্সেবল লেন করে তো ডিমান্ডের সাথে অ্যাড্রেস করলা, পাশাপাশি গাড়ি কমানোর জন্য একটা ইনসেনটিভ দিলা। আর ওই ইনসেনটিভটা অ্যাভেল করার জন্য হয় বাসে উঠলা, আর নাহলে তিনটা গাড়ি ফ্ল্যাটের মধ্যে রেখে এসে একজনের গাড়িতে চারজন উঠে গেলা। তা আমি তোমাদের প্রশ্ন দিতে পারি যে রিভার্সেবল লেন এবং এইচইউভি জিনিসটা কি? প্রথমে হলো এইচইউভি হলো হাই অকুপেন্সি ভেহিকেল। রিভার্সেবল লেন যেটা থাকবে, সেটা ব্যবহার করার জন্য যারা এইচইউভিতে থাকবে ফ্রি, পয়সা লাগবে না। কারণ তুমি অনেক মানুষ নিয়ে যাচ্ছ, বাস মানুষ নিয়ে যাচ্ছে, ব্যক্তিগত না, পয়সা দাও। তো যা হোক, এটা একটু হাসির জিনিস। মানুষ চারজনকে খুঁজে পায় না, তখন ভিতরে ডল কিনে ডলকে এমনি শোয়ায় রাখে। চলতে চলতে পুলিশ দেখতে চায়, দেখতে স্যার মাথা তো দেখা যাচ্ছে, এই মাথা যে রিয়েল মাথা না, আমেরিকা হোক আর যাই হোক, এই যে দেখো, হ্যাঁ, এগুলি বসায় দিয়ে নিয়ে যায়, পুলিশ আবার এগুলি ধরে ফেলে। তো যাই হোক, সিস্টেমটা হলো, তুমি উদ্বুদ্ধ করার জন্য এই ছবি লিঙ্কটা অ্যাড করবা। আমি আর যাচ্ছি না, আমি নিজেও টায়ার্ড, তোমরাও মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছ। সো আমি আজকে একদম টোটালি পেছন দিক থেকে একটা ট্রাফিক ম্যানেজমেন্টের মেজার পড়ায় ফেললাম, যার নাম হলো টাইডাল ফ্লো অপারেশন অর রিভার্স ফ্লো অপারেশন। আশা করি তোমার ব্যাকগ্রাউন্ডটা বুঝছো।
এবং আমি আজকে যে মেসেজটা তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি সেটা হলো, রাস্তার যানজট কমাইতে চাইলে রাস্তার দিকে তাকাবা না, বিজ্ঞানের দিকে তাকাবা, ভূমি ব্যবহারের দিকে তাকাবা। তাহলেই দেখবা সমস্যার সমাধান হবে। কারণ কারণটা হলো ভূমি, উপসর্গটা হলো সড়ক। উপসর্গের চিকিৎসা করলে হবে না, কারণের চিকিৎসা করতে হবে। এবং চিকিৎসাটার একটা মেডিসিন আমি দেখাইলাম, সেটার নাম হলো রিভার্সিবল ফ্লো। এইটার আরো এক্সটেন্ডেড দাওয়াই দেখাইলাম, রিভার্সিবল প্লাস এইচইউভি মেজার। আশা করি তোমরা বুঝছো এটা। সো আমি কালকের মধ্যে তোমাদের এই যা যা দেখালাম সব ক্লাস নোট একসাথে দিয়ে দিব। কোনো কি প্রশ্ন আছে তোমাদের? আশা করি থাকার কথা না, অনেক রাতও হয়ে গেছে। তাহলে আল্লাহ হাফিজ, আগামী সপ্তাহে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ হাফিজ। হাফিজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।